টিভি9 স্পেশাল শুরু করছি এবার। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এই দুটি শব্দই এখন ত্রাস হয়ে উঠেছে দেশের তামাম বিরোধী দলের কাছে। শুধু রাজনৈতিক দল নয়, আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত যে কোনো ব্যক্তি বা সংস্থার কাছে ইডি মানেই এখন বিভীষিকা। কেন? হঠাৎ করে কি এমন শক্তিশালী হাতে পেল ইডি? সময়কাল বছর দশেকও নয়, তার কমই হবে। আর্থিক কেলেঙ্কারি হোক বা রাজনৈতিক হিংসা, সিবিআই ছাড়া গতি ছিল না। শাসক হোক বা বিরোধী, প্রয়োজন নিজেদের মতো করে সিবিআই তদন্তের দাবি তুলত সবাই। কিন্তু সেই সিবিআই এখন অনেকটা আড়ালে, তার জায়গা নিয়েছে ইডি। কি এমন ঘটল যে দেশের বড় বড় কেলেঙ্কারির বেশিরভাগ তদন্তই এখন ইডির হাতে? কেন্দ্রে মোদী সরকার আসার পর অবিজেপি শাসিত রাজ্যগুলিতে দুর্নীতির খোঁজে সিবিআই অভিযান জোরদার করা হয়। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি সংশ্লিষ্ট রাজ্যগুলি। এতদিন পর্যন্ত সিবিআইকে তদন্তের ব্যাপারে সাধারণ অনুমতি দিয়ে রাখত রাজ্য সরকারগুলি। তার ফলে প্রতিটি তদন্তের জন্য আলাদা আলাদা করে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি নিতে হতো না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কিন্তু কেন্দ্রীয় সরকার সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে, এই অভিযোগ তুলে ছাড়পত্র প্রত্যাহার করে নেয় 9টি অবিজেপি রাজ্য। সবার আগে মিজোরাম, তারপরই পশ্চিমবঙ্গ, এরপর একে একে ছত্তিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং মেঘালয় সরকার জানিয়ে দেয় প্রতিটি মামলার ক্ষেত্রে আলাদা অনুমতি নিয়ে তবেই তদন্তে নামতে পারবে সিবিআই। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না ঠিকই, কিন্তু রাজ্যগুলির অবস্থানের ফলে খানিকটা হলেও হাত পা বাঁধা পড়ে যায় সিবিআই এর। এই পরিস্থিতিতে আর্থিক অপরাধের তদন্তে ইডিকে সক্রিয় করে মোদী সরকার। ধীরে ধীরে বাহুবলী হয়ে ওঠে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত 3-4 বছরে তাদের প্রভাবের পরিধি এতটাই বেড়ে গেছে যে বড় বড় আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে আনছে ইডি নিজেই। এর আগে এই ধরনের মামলায় তদন্ত শুরু করত সিবিআই, তারপর আর্থিক দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখত ইডি। পশুখাদ্য স্পেকট্রাম বন্টন এবং কয়লা কেলেঙ্কারির ক্ষেত্রে এমনটাই হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখন সিবিআইকে পিছনে ফেলে এগিয়ে এসেছে ইডি। কারণ ইডির তদন্তে বাধা দেওয়ার কোনো এখতিয়ার রাজ্য সরকারের নেই। তার উপর ইডির হাত আরও শক্ত করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দেয় আর্থিক তছরূপ প্রতিরোধ আইন বা পিএমএল এর এখতিয়ারভুক্ত মামলায় তল্লাশি চালাতে এবং গ্রেফতার বা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ইডি। এর জন্য তাদের কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। এই হাতিয়ারের জোরে তদন্তের তীব্রতা বাড়িয়েছে ইডি। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে একাধিকবার ডেকে পাঠিয়ে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। এসএসসি দুর্নীতিকাণ্ডে সিবিআইকে টপকে তল্লাশি, গ্রেফতার করে চমকে দিয়েছে ইডি। আর্থিক কেলেঙ্কারি মামলায় শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউতকেও রেয়াত করেনি তারা। গত 1 বছরে 3 রাজ্যের 4 মন্ত্রীকে জেলে ঢুকিয়েছে ইডি। এদের মধ্যে আছেন উদ্ধব সরকারের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ এবং নবাব মালিক। দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকেও গ্রেফতার করেছে ইডি। সম্প্রতি শ্রীঘরে যেতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। স্বাভাবিকভাবেই ফের সরব হতে শুরু করেছে বিরোধীরা। রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই মোদী সরকার ইডির অপব্যবহার করছে বলে অভিযোগ কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির। আর যে কথা বলবে সত্যি কথা, তার বিরুদ্ধে নয় সিবিআই নয় ইডি। আজকে তো দেখলাম মহারাষ্ট্রেও শিবসেনার একজন নেতার নামে সমস্ত প্রপার্টি অ্যাটাচ করে দিয়েছে ইডিতে। আর এইভাবে দেশ চলে? নেইভাবে গণতন্ত্র চলে? নেইভাবে জীবন চলে? কেন ভয় দেখাবেন? আজকের ইডি প্রকৃতপক্ষে ইডিয়েটে রূপান্তরিত হয়েছে। তাই আজকে ম্যাডাম সোনিয়া গান্ধীর মতন একজন ব্যক্তিকে, যে পরিবার ভারতবর্ষে 54 বছর রাজত্ব করেছে, আপনার কি মনে হয় ভারতবর্ষের মানুষের কোনো কি মনে হয় যে তারা 90 কোটি টাকা মেরে খাবে? যারা 54 বছরে ভারতবর্ষকে শাসন করেছে, এত বছর পর তাদের মনে হয়েছে এবার ফাঁসানোর টাইম এসে গেছে। ফাঁসাও গান্ধী পরিবারকে, মানুষের মন থেকে মুছে দাও। তাই একজন অসুস্থ মহিলা যিনি হাসপাতালে ভর্তি থাকেন, যিনি ঠিক মতন চলতে পারেন না, নিঃশ্বাস নিতে পারেন না, তাকে আজ ইডি দপ্তরে এইভাবে ডেকে নিয়ে তাকে অত্যাচার করা হচ্ছে। जिस केस में उन्हें गिरफ्तार किया है आपने, उसकी जांच पहले ही सीबीआई और इनकम टैक्स वाले कर चुके हैं। उन्हें कुछ नहीं मिला क्योंकि केस तो फर्जी है, उसमें कुछ है ही नहीं। अब उसी केस की दोबारा जांच ईडी कर रही है। एक एक केस को कई कई साल तक अलग अलग एजेंसी बस जांच ही करते रहेंगे क्या? तो फिर जनता का काम कब करेंगे हम लोग?
इसलिए मेरी आपसे विनती है, हम सबको एक साथ गिरफ्तार कर लो, एक साथ सारी जांच एजेंसी से हमारी सबकी जांच करवा लो, जितनी रेड करनी है रेड कर लो, एक साथ कर लो, ताकि उसके बाद हम काम कर सकें। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে ইডি 9 বছরে মোট 112টি তল্লাশি চালিয়েছিল, আর গত 8 বছরে 3010টি তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। গত 10 বছরে ইডি বিদেশি মুদ্রা আইনে 24,893টি মামলা রুজু করেছে। এর মধ্যে আর্থিক তছরূপ মামলাই রয়েছে 3,985টি। 2014-15 সালে পিএমএল এর অধীনে 178টি মামলা দায়ের হয়েছিল। 2021-22 সালে সেটাই প্রায় 7 গুণ বেড়ে হয়েছে 1,880টি। আগে বিরোধীদের আতঙ্ক ছিল সিবিআই, এখন বিরোধীদের নতুন আতঙ্ক ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পিএমএলএ বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে ইডি একাধিক বিরোধী নেতার বাড়িতে এবং অফিসে তল্লাশি করেছে, তাদের অ্যারেস্ট করেছে, এমনকি তাদের হিসেব বহির্ভূত সম্পত্তি নিজের হাতেও নিয়েছে। তা সে বাংলার পার্থ চ্যাটার্জি হোক বা অর্পিতা মুখার্জি, এমনকি সুদূর মহারাষ্ট্রের নবাব মালিক হোক বা সঞ্জয় রাউত, তাদের সবাই এখন ইডির নজরে। নয়াদিল্লি থেকে শশীনাথের সাথে অনিন্দ ব্যানার্জি, TV9 বাংলা। এই যে অর্পিতা মুখার্জির বাড়ি থেকে কারি কারি নগদ টাকা উদ্ধার করেছে, কারা করলো? ইডি আধিকারিকরা। উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা, বিদেশি মুদ্রাও। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এই টাকাগুলি উদ্ধারের পর কোথায় যায়? ইডি এই কোটি কোটি টাকা নিয়ে কি করে? অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এমনই তারা তারা নোট, সব মিলিয়ে নগদ 50 কোটি টাকা, যার বেশিরভাগই 500-2000-এর। শুধু টাকা নয়, কেজি কেজি সোনাও পাওয়া গেছে অর্পিতার ফ্ল্যাট থেকে। এত টাকা সোনাদানা নিয়ে কোথায় যায় ইডি? অনেকের মনেই ঘোরাফেরা করে এই প্রশ্ন। নিয়ম অনুযায়ী প্রথমে বাজেয়াপ্ত সম্পত্তি ও নথির সিজার লিস্ট তৈরি করে ইডি। কোন নোটে কত টাকা, কতগুলি বান্ডিল, তা নথিভুক্ত হয়। নোটে কোনো চিহ্ন ছিল কিনা তাও নথিভুক্ত করা হয়। ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট খুলে উদ্ধার হওয়া টাকা জমা রাখা হয়। কারেন্ট অ্যাকাউন্ট খুলতে আদালতের অনুমতি নিতে হয়। কারেন্ট অ্যাকাউন্ট ইডির এসপি পদমর্যাদা অফিসারের নামে হয়। কারেন্ট অ্যাকাউন্টের টাকা বাজারে খাটাতে পারে ব্যাংক। মোড়া বা খামবন্দি অবস্থায় টাকা পাওয়া গেলে মালখানায় রাখা হয়। কত টাকা কি অবস্থায় পাওয়া গেছে তা আদালতকে জানাতে হয়। বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রমাণ হিসেবে অন্যান্য নথির সঙ্গে মালখানায় রাখা হয় খামবন্দি টাকা। আদালতে প্রমাণ হিসেবে পেশ করার কোনো নথি থাকলে তা ইডি নিজের হেফাজতে রাখে। পিএমএল আইনের ধারা অনুযায়ী সম্পত্তি অ্যাটাচ করার অধিকার রয়েছে ইডির, কিন্তু 180 দিনের মধ্যে আদালতে প্রমাণ করতে হয় সেই সম্পত্তি অবৈধ। বাজেয়াপ্ত টাকা অবৈধ প্রমাণ না হলে সুদ সহ ফেরত দিতে হয়। টাকা অবৈধ প্রমাণ হলে তা সরকারি কোষাগারে জমা পড়ে। তবে অর্পিতার ক্ষেত্রে বিষয়টি আলাদা। অর্পিতার ফ্ল্যাটে টাকা উদ্ধার হয়েছে ঠিকই, কিন্তু অর্পিতা দাবি করেছেন সেই টাকা তাঁর নয়। সেক্ষেত্রে উদ্ধার হওয়া টাকা তাঁর কাছে ফেরত আসার সম্ভাবনা নেই। তথ্য বলছে, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গত 6 বছরে 2600টি অভিযান চালিয়েছে ইডি। গ্রেফতার করা হয়েছে 260 জনকে। গত 4 বছরে অভিযান চালিয়ে 67,000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সবথেকে বেশি টাকা উদ্ধার হয়েছে 2019-20 সালে। এই অর্থবর্ষে উদ্ধার হয় 28,815 কোটি টাকা। কিছু বাণিজ্যিক সম্পত্তিও ইডি তদন্তের স্বার্থে সাময়িকভাবে অ্যাটাচ করতে পারে। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। তবে শুধুমাত্র মন্ত্রী ঘনিষ্ঠ প্রভাবশালী অর্পিতার বাড়ি থেকেই নয়, এর আগেও একাধিক প্রভাবশালী মহিলার বাড়ি থেকে গুচ্ছ গুচ্ছ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি এবং অন্য তদন্তকারী সংস্থা। সেই সব সম্পত্তির পরিমাণ দেখলেও ভিড়মি খেতে হয়। 49 কোটি 80 লক্ষ টাকা নগদ, 5 কোটি টাকারও বেশি মূল্যের সোনা এবং 52 লক্ষ টাকার বিদেশি মুদ্রা। অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাট ও বেলঘড়িয়ার বাড়ি থেকে উদ্ধার হওয়ায় সম্পত্তি দেখেই চোখ কপালে উঠেছে আম বাঙালির। অনেকেরই প্রশ্ন, মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার কারণেই কি ফ্ল্যাটে সম্পত্তির পাহাড় বানিয়েছিলেন অর্পিতা? মহিলার ভয় ডর বলে কি কিছুই নেই? তবে অর্পিতাই যে প্রথম মহিলা তা নয়। এর আগে একাধিক প্রভাবশালী মহিলার বাড়ি থেকে এর ঢের বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। জয়ললিতার খাজানা। 1997 সালে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আম্মার সোনার খাজানা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় তদন্তকারী অফিসারদের। জয়ললিতার বাসভবন থেকে উদ্ধার হয় 29 কেজি সোনা, 800 কিলো রূপো। এর পাশাপাশি 10,000-এর বেশি শাড়ি, 91টি দামি ঘড়ি এবং 750 জোড়া জুতো পাওয়া গিয়েছিল এআইডিএমকের নেত্রীর বাড়ি থেকে। ইডির হিসেব অনুযায়ী বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মূল্য ছিল তখনকার দিনে 67 কোটি টাকা। 1991 থেকে 96 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থাকাকালীন জয়ললিতা অবৈধভাবে এই সম্পত্তি বানিয়েছিলেন বলে অভিযোগ। এর জন্য জেলেও যেতে হয়েছিল জয়ললিতাকে। সম্পত্তির পাহাড়ে শশীকলা। জয়ললিতাকেও ছাপিয়ে গিয়েছিলেন তার ঘনিষ্ঠ শশীকলা। একসঙ্গে তার 187টি ঠিকানায় অভিযান চালান আয়কর আধিকারিকরা। উদ্ধার হয় 1600 কোটি টাকার বেশি সম্পত্তি। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে এই সম্পত্তির উৎস জানাতে পারেননি শশীকলা। পরে তাঁরই পুরো সম্পত্তি ক্রোক করে নেওয়া হয়। তদন্ত নেবে শশীকলা এবং তার আত্মীয়দের নামে 100-রও বেশি ভুয়ো সংস্থার হদিশ পান আয়কর দফতরের আধিকারিকরা। জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকাকালীন তার অন্যতম সহযোগী ছিলেন শশীকলা। সেই ক্ষমতা কাজে লাগিয়েই তিনি অগাধ সম্পত্তির মালকিন হন বলে অভিযোগ। পূজার ঘরে 19 কোটি। শুধু মন্ত্রী বা মন্ত্রী ঘনিষ্ঠ নয়, কয়েকজন আমলার বাড়িতেও অভিযান চালিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করে ইডি। এর মধ্যে একজন হলেন পূজা সিংঘল। ঝাড়খণ্ডের মহিলা ছিলেন আইএএস পূজা। গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে রেড করেন এনফোর্সমেন্টের আধিকারিকরা। অভিযানে উদ্ধার হয় নগদ 19 কোটি টাকা। এছাড়াও বেশ কয়েকটি মূল্যবান সম্পত্তির হদিশ পায় ইডি। এসবের মধ্যে অর্পিতা নতুন সংযোজন মাত্র। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইডি প্রসঙ্গে কথা বলছি, তবে আরও একবার ফিরে আসি পার্থ অর্পিতার প্রসঙ্গে। তৃণমূলের অন্দরে অগাধ প্রতিপত্তি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের, আর সেই ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করেছেন পার্থ এবং তার ঘনিষ্ঠরা। তদন্তে নেমে তা হারে হারে মালুম পাচ্ছে ইডি। এবার TV9 বাংলার হাতে অর্পিতার কোম্পানির ব্যালেন্স শিট। হিসেব নিকেশেই স্পষ্ট কেলেঙ্কারির অতল খাত। সপ্তাহভর কেলেঙ্কারির সাতকাহন, কোটি কোটি টাকার দুর্নীতির উথাল পাথাল সুনামি, ঢেউয়ের ধাক্কায় টালমাটাল বাংলা। ইমেজের ড্যামেজ কন্ট্রোলে শেষমেশ শাসক দলের শাস্তির খাঁড়ায় পার্থ। ইডির গ্রেফতারির পর মন্ত্রিত্ব পদ সব খুইয়ে ভরাডুবি হেভিওয়েটের। তবে এখানেই শেষ নয়। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। তদন্তে নেমে নাছুর ইডি। কেলেঙ্কারির পর্দা ফাঁসে মাটি কামড়ে আমরাও। TV9 বাংলা এক্সক্লুসিভে এবার অর্পিতা মুখোপাধ্যায় সংস্থার ব্যালেন্স শিটের হিসেব নিকেশ, যা দেখলে চোখ কপালে উঠবে আপনারও। আক্ষরিক অর্থেই আঙুর ফুলে কলা গাছ। পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রীর নামে যে 4টি কোম্পানির হদিশ পেয়েছে ইডি, তার মধ্যে অন্যতম ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। বৃহস্পতিবার ইডির অভিযানে বাজেয়াপ্ত লেজার বুক, আর তাতেই চোখ ছানা পড়া তদন্তকারী অফিসারদের। 2020-21 অর্থবর্ষে সংস্থার তরফে সরকারের কাছে জমা দেওয়া ব্যালেন্স শিট অনুযায়ী সংস্থার বিনিয়োগকারীদের মূলধন মাত্র 1 লক্ষ টাকা, অর্থাৎ 50% পার্টনারশিপে কোম্পানির 2 ডিরেক্টর অর্পিতা মুখোপাধ্যায় ও কল্যাণ ধরের বিনিয়োগ 1 লক্ষ টাকা। ওই বছরই কোম্পানির রিজার্ভ ও সারপ্লাস 39,49,856 টাকা, অর্থাৎ বিপুল লাভের খতিয়ান স্পষ্ট। আর এখানেই প্রশ্ন ইডি অফিসারদের। প্রশ্ন, ইচ্ছে এন্টারটেনমেন্টের এত লাভের উৎস কি? সংস্থার নথিতে দাবি করা হয়েছে রাজডাঙ্গায় 3টি প্লট জুড়ে তৈরি স্টুডিও, বিয়ে বাড়ি ভাড়া দিয়েই নাকি এত আয়। মানতে নারাজ ইডি, কারণ প্রশ্ন আরও আছে। কোম্পানি আইন অনুযায়ী জমি বাড়ি সম্পত্তির আলাদাভাবে খতিয়ান দিতে হয়, তবে ইচ্ছের ব্যালেন্স শিট হয়েছে একসঙ্গে। তবে কি গরমিল আড়ালেই এই পন্থা? প্রশ্নটা ভাবাচ্ছে ইডিকে। ব্যালেন্স শিটে দেখানো হয়েছে 2020 সালের 31শে মার্চ রিজার্ভ ছিল 25,17,000 টাকা। তবে কিভাবে এক বছরে তা বেড়ে 39,50,000 টাকায় দাঁড়ালো? অর্থাৎ 2020-21 মুনাফা বেড়েছে 14,33,000 টাকা। ব্যালেন্স শিটে ইচ্ছে স্থায়ী সম্পত্তির হিসেব দেখানো হয়েছে মাত্র 12,24,000 টাকার, অর্থাৎ খাস কলকাতার কসবার রাজডাঙ্গায় ইচ্ছের বিস্তৃত প্লট, বিলাসবহুল বাড়ির দর নাকি মাত্র 12,24,000 টাকা। এক কথায় অসম্ভব। এখানেও স্পষ্ট কারচুপি। ইচ্ছের এই স্টুডিও বিয়েবাড়ি ভাড়া দিয়েই নাকি ভরা লকডাউনের সময়, অর্থাৎ 2019-2020 অর্থবর্ষে তাদের আয় হয়েছে 81,36,694 টাকা। অথচ লকডাউন উঠে যাওয়ার পর 2020-21 অর্থবর্ষে আয় কমেছে। আয় হয়েছে 43,75,322 টাকা। এই হিসেবেও গাঢ় হচ্ছে সন্দেহ।
কর্মীদের বেতন বাবদ খরচ লকডাউনের বছরের থেকে অনেকটাই কম দেখানো হয়েছে 2020-21 অর্থবর্ষে। তাহলে কি এসব ক্ষেত্রে ভুতুড়ে কর্মী নিয়োগ খরচ দেখিয়ে কি দুর্নীতির কালো টাকা সাদা করা হচ্ছিল? সবটাই এখন ইডির নজরে। তদন্তের স্বার্থে সংস্থার হাড়ির খবর নেওয়া শুরু করেছে ইডি। ইচ্ছের জন্ম 2014 সালে। তারপর থেকে সংস্থার নামে কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট, কোন কোন ব্যাংকে কটা অ্যাকাউন্ট, যাবতীয় তথ্য তালাশ করছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি সংস্থায় কত কর্মী ছিলেন ও আছেন তাও খতিয়ে দেখছেন অফিসাররা। অ্যাকাউন্টস বিভাগে কর্মরত প্রত্যেক কর্মীর তালিকা জোগাড় করে সাক্ষ্য নেওয়া হচ্ছে তাঁদেরও। ইচ্ছে এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের কাজ কি, আয়ের উৎস কোথায়, ব্যয় কেমন, সব তথ্যের কাটাছেড়ায় গড়মিলের অঙ্কটা স্পষ্ট হবে বলে মত ইডির। ইডি সূত্রে খবর, এই অর্পিতা মুখোপাধ্যায় সংস্থা ইচ্ছে এন্টারটেনমেন্টে 2020-21 অর্থবর্ষের যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটের প্রত্যেক পাতায় তারা দুর্নীতি খুঁজে বের করেছেন। আর তারা মনে করছেন এই ফরেন্সিক অডিট করালে আরও পাহাড় প্রমাণ যে সমস্ত দুর্নীতি রয়েছে সেগুলি সামনে আসবে। সেজন্য খুব শীঘ্রই এই সংস্থাগুলিরও এবার ফরেন্সিক অডিট করানো হবে ইডির তরফে। ক্যামেরা গৌরব পালের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।